This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মোয়াজ্জেম ভাতা দেন, বিজেপি অভিযোগ করে সংখ্যালঘু তোষণের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিলে বিজেপি মহিলা তোষণের অভিযোগ করতে পারে না, বরং ওই অন্নপূর্ণা বা সুভদ্রা ভাণ্ডারের পাল্টা প্রতিশ্রুতি দেয়। এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক 30%, মহিলা ভোট ব্যাংক 50%, এবং শুধু এ রাজ্য নয়, গোটা দেশেই মহিলারা স্বাধীন ভোট ব্যাংক হিসেবে কিন্তু এবার সামনে আসছেন। জাতি, ধর্ম, ধনী, গরিব যাবতীয় ভেদাভেদের বাইরে গিয়ে একটা আলাদা ভোট ব্যাংক। তাই তো কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লিতে মহিলাদের বাস ভাড়া মুকুব করে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে লাডলি বেহেনা, ওড়িশায় সুভদ্রা যোজনা, এরকম পরপর বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য যোজনা চালু হয়েছে। যদি এভাবে চলে তাহলে তো আর আলাদা করে সংরক্ষণের প্রয়োজন হবে না। ভোট ব্যাংকের স্বার্থেই রাজনৈতিক দলগুলো মহিলা প্রার্থীর সংখ্যা বাড়াবে। রাজনীতিতে মহিলা বাড়লে নেতৃত্বের জায়গাতেও মহিলারা আসবেন, কন্যা ভ্রূণ হত্যা কমে যাবে, আর দেশ বৈদিক যুগের মতো মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে যাবে। ব্যাপারটা ভাবার জন্য কিন্তু মন্দ না, কিন্তু মুশকিল কি জানেন, সেভাবে তো বিষয়গুলো হচ্ছে না। তাহলে তো লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি নারী শিক্ষার দিকটাও যুদ্ধকালীন তৎপরতায় দেখা হতো। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারই বা কেন, শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও কত রকম ভাণ্ডার রয়েছে, কত রকম প্রকল্প রয়েছে, যেগুলোকে সবাই খানিকটা ওই ডোল হিসেবেই দেখেন আর কি। এগুলো সুযোগ সুবিধে যারা পাচ্ছেন তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। ওই বললাম, সাধারণ মানুষ, তিনি নারী হন, পুরুষ হন, যে কোনো ক্ষেত্রেই নেতাদের কাছ থেকে যদি কিছু পান আমরা খুশি হই। কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাটা দেওয়ার পেছনে কোথাও তো উন্নয়নের কথাটা রাজনৈতিক দলের মাথায় থাকে না। তাদের মাথায় থাকে একটাই কথা, ভোট ব্যাংক তৈরি করতে হবে। আর এইভাবে রেডিমেড ভোট ব্যাংক তৈরি করতে গিয়ে কোথাও অন্যদিকে, এদিকে তো ডোল, এদিকে হাতে খয়রাতি আর কি, সেটা করতে গেলে তো অন্য কোথাও টানাটানি পড়বে। গামছা তার 4 হাত, একদিকে টানলে আরেক দিক তো বেরোবেই। সেরকমভাবেই এই সমস্ত রেডিমেড ভোট ব্যাংক তৈরি করতে, খয়রাতি করতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে আপোষ করা হচ্ছে না তো। কেন বলছি জানেন? আপনাদের জানা উচিত, আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জায়গায় যক্ষ্মার ওষুধের আকাল দেখা দিয়েছে। যক্ষ্মা রোগীদের সম্পূর্ণ রোগ নিরাময়ের জন্য এই ওষুধের একটা কোর্স সম্পূর্ণ করতে হয়, এবং এই আমাদের রাজ্য শুধু না, গোটা দেশ থেকে এই যক্ষ্মা নির্মূল করার জন্য সর্বত্র কিন্তু একটা প্রজেক্ট নিয়ে নিরাময় কেন্দ্রও বানানো হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তার একটাই কারণ, এই যক্ষ্মা যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ভয়ঙ্কর ছোঁয়াচে। আর সেই জন্যেই এই যক্ষ্মা নির্মূল করাটা খুব জরুরি। দুঃখের কথা কি জানেন, কলকাতা পুরসভা এলাকায় 10টা যক্ষ্মা নিরাময় কেন্দ্র এবং গড়িয়ার বোড়ালে পুরসভার নিজস্ব যক্ষ্মা হাসপাতালেও এই ওষুধের কোর্স শেষ করার মতো ওষুধ মিলছে না। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর হচ্ছে, রাজ্য সরকারের তরফে পুরসভাকে বলা হয়েছে খোলা মার্কেট থেকে ওষুধ কিনে নিন, কিন্তু তার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন, সেটা পুরসভার কোষাগারে নেই। যক্ষ্মার ওষুধের যা দাম, সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে তো সবসময় কেনাও সম্ভব নয়। ওই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকাতেও তা হবে না। স্বাস্থ্যসাথীর কার্ডে এই যক্ষ্মা চিকিৎসার কভারেজ রয়েছে কি? দেখুন, গরিব যক্ষ্মা রোগী হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে ওষুধ নেই। সেখানেও ডাক্তারদের নিজেদের চোখে জল এসে যাচ্ছে। তারা দেখছেন যে একটা সময় পর যদি এই ওষুধটা না পান না, তাহলে আবার তাদের প্রথম থেকে সেই কোর্স শুরু করতে হবে, এবং মাঝখান থেকে রোগটা আবার চাগার দিয়ে উঠবে। ডাক্তারদের আশঙ্কা কি জানেন, রোগের প্রকোপের ফলে 3 থেকে 5% বেড়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, এই যে অর্ধেক ওষুধ খেয়ে রোগীরা আবার ওষুধ ছাড়া থাকছেন, এর ফলে এই যক্ষ্মা রোগের জীবাণুগুলো না মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ওষুধ তাদের ওপর কাজ করবে না। বিভিন্ন রকম ওষুধ, সেগুলো দিয়ে তাদের এই মারাত্মক ব্যাধি সারানো যাবে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে, কারণ তাদের থেকে যাদের মধ্যে ছড়াবে এই রোগটা, সেটা তো এইরকমই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হবে। এটা একটা দিক। আর
সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন, এমনিতেই তো যক্ষ্মা সংক্রামক ব্যাধি, ফলে সংক্রমণের আশঙ্কাটাও তো থেকে যাচ্ছে, তাই না? তাই রাজ্যবাসীকে যদি সরকার ভোট ব্যাংক মনে করে, করুক, কোনো আপত্তি নেই, কিন্তু ভোট ব্যাংকটাকে তো সুস্থ রাখা দরকার, তবে তো তারা কোথাও গিয়ে বুথে যেতে পারবে, তবে তো তারা ভোট দিতে পারবে। মানে ভোট ব্যাংকের সুস্থতার স্বার্থে বা ভোট পাওয়ার স্বার্থেই এই হাসপাতালে কিন্তু যক্ষ্মার ওষুধের জোগান বাড়ানো উচিত। কারণ কেউ তো শ্মশানে শাসন করতে পারবে না। মানুষ যদি না বাঁচে, ভোটটা দেবে কে? সরকারি বা বানাবে কে? হ্যাঁ, ক্রাইসিস চলছিল, এখন অল্প করে দিচ্ছে। 31 তারিখ পর্যন্ত দিয়েছে আমাকে ওষুধ। বলছি এখন বেশি ওষুধ আসছে না, এখন বেশি দিতে পারবো না, এবারে আমাদের এখানে ওষুধ নেই, কম কম নিতে হবে। বিভিন্ন বৈদেশিক নীতির যে জটিলতা, সে যার ফলে আজকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার সে যে জটিলতা তৈরি করেছে, যার ফলে কিন্তু আজকে বিদেশ থেকে কাঁচামাল আসতে পারছে না, ফলে এই ওষুধও আর তৈরি হচ্ছে না। টিবি হচ্ছে গরিব মানুষের রোগ, তাকে নিয়মিত টিবির ওষুধ খাওয়াতে না পারেন, এক তো টিবি তাকে মারবে, আর দ্বিতীয় হচ্ছে যারা বেঁচে থাকবে তাদের ওই টিবি রোগের ওই ওষুধগুলোতে কিন্তু আর কাজ হবে না। যে পরিস্থিতি, গরিব তো মরছেই, কত যে কন্টাজিয়াস রোগী মানে সংক্রামক রোগীর সংখ্যা বাড়বে তার ধারণা করার গতি। এই টিবির ওষুধ সেন্ট্রাল গভর্নমেন্ট সাপ্লাই করে। সিটিডি অর্থাৎ সেন্ট্রাল টিবি ডিভিশন থেকে পর্যাপ্ত পরিমাণ যক্ষ্মা রোগের ওষুধ রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে না। সেই কারণে রাজ্যের যক্ষ্মা রোগীরা যথেষ্টভাবে বিপদগ্রস্ত হয়েছে। রাজ্যটাই, রাজ্য সরকারটাই যক্ষ্মা রোগে আক্রান্ত। যক্ষ্মা মানে কি? ক্ষয় রোগ। পুরো সরকারটাই তো ক্ষয় রোগে আক্রান্ত। দেখুন, সজল ঘোষ বিজেপি নেতা এবং বরানগরের প্রার্থী, তিনি যক্ষ্মার মতো রোগের সঙ্গে গোটা রাজ্যের পরিস্থিতির তুলনা বা সরকারের তুলনা টানতেই পারেন, কিন্তু এ সমস্ত রাজনৈতিক টানাটানির দায় বা দায়িত্ব আমাদের নয়। আমরা এটার মধ্যে রাজনীতি খুঁজছি না, আমরা মানুষের কথা বলছি, মানুষের কথা ভাবছি। কারণ যক্ষ্মা এরকম একটা রোগ যে রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও 10 থেকে 12% ক্ষেত্রে ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সেখানে যারা চিকিৎসাধীন তারাই যদি চিকিৎসা না পান, তাহলে কি হবে বলুন তো? কার জন্যে আসছে না, কোত্থেকে আসছে না, কে কিনতে পারছে না, কার টাকা নেই, এই সমস্ত ভেবে এই যক্ষ্মা রোগীরা বাঁচবেন? হাসপাতালগুলোতে তো ওষুধ নেই মশাই, একটা হাসপাতালে ওষুধ নেই। পরিসংখ্যান বলছে বিশ্বের যক্ষ্মা আক্রান্তের 26% ভারতে। আর সেই রোগ নিয়েই, সেই রোগের ওষুধ নিয়েই এরকম উদাসীনতা কেন? এটা জাস্ট আমাদের প্রশ্ন, না তুলে থাকতে পারছি না, জানেন তো। কারণ যক্ষ্মার ওষুধ অমিল, এটা তো শুধু ওষুধ অমিলের একটাই মাত্র জায়গা নয়, ওষুধ তো আরও অনেক রোগেরই অমিল, সেটাই তো দেখছি। ওষুধই নেই। এই যে যেমন ধরুন দুর্নীতি রোগটা, এটাও তো মারাত্মক রোগ, মানে তার বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস রয়েছে, বিভিন্ন রকম মানে দুর্নীতি রোগের ধরন রয়েছে, তার জন্য তো ওষুধ দরকার। ওষুধ কোথায়? এই ধরুন বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে একটা পাচার, গরু, পাথর, বালি, কত কি না পাচার চলছে বিভিন্ন জায়গায়। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, কত কত তদন্ত, কত কত গ্রেফতার, তারপরেও পাচার কি থেমেছে? রোগটা দেখা গেছে, রোগটা ধরা গেছে, রোগের ওষুধটা কি মিলেছে? গত কয়েকদিন ধরে কি হয়েছে জানেন? একের পর এক সরকারি আধিকারিক মার খাচ্ছে। কি দোষ তাদের? তারা সরকারি নিয়ম মেনে, রাষ্ট্রের দায়িত্ব মেনে অবৈধ বালি বা পাথর বোঝাই ডাম্পার রুখতে গিয়েছিলেন। উত্তর দিনাজপুরে করণদিঘিতে বিএলএলআরও আধিকারিকরা তারা সব মার খেয়েছে। রায়গঞ্জে বালি পাচার আটকাতে গিয়ে মাথা ফেটেছে ভূমি আর রাজস্ব দপ্তরের আধিকারিকের। না, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা সাজানো ঘটনাও নয়, এগুলো বাস্তব। রক্ত ঝরছে সরকারি আধিকারিকদের। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বালি আর পাথর মাফিয়াদের দৌরাত্ম্য চলছে শুধু না, বাড়ছে এবং একদম অবাধে। ভোট চলছে, উত্তরবঙ্গ থেকে ভোট দক্ষিণবঙ্গে এসেছে, ভোটের কাজে পুলিশ প্রশাসন সবাই ব্যাপক ব্যস্ত। এই সুযোগেই কি এতটা বেপরোয়া এই সমস্ত পাচারকারীরা? নাকি এই ভোটের সময় পুলিশ প্রশাসন তারা বেসিক্যালি ওই নির্বাচন কমিশনের আন্ডারে থাকেন বলে এসবের দায়ও সরকারের নয়, ওই নির্বাচন কমিশনের? ভোটের কারণেই কি একেবারে এরকম নোম্যান্স ল্যান্ড পেয়ে গেছে বালি মাফিয়ারা? দেখুন, যা বুঝতে পারছি, একটা জিনিস তো সবার মনের মধ্যে, মানে অন্তত এই সরকারি আধিকারিকদের মনের মধ্যে গেঁথে দিতে সমর্থ হয়েছে এই বালি মাফিয়ারা। তারা বুঝিয়ে দিয়েছে বালি পাচার মানে যায়, বালি পাথর যাই হোক, পাচার যদি রুখতে যান মার খাবেন, মার খেতেই হবে।
এদের আটকাবে কে? এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন আছে, জানেন তো, এদের মদতটা দিচ্ছে কে? একদল দুষ্কৃতী আইন কানুন প্রশাসন কিচ্ছু মানছে না, অবাধে মারধর করে চলেছে সরকারি অফিসারদের। এরা কি সরকারি আইন সরকারি আধিকারিকদের মানছে না, নাকি সরকারকেই মানছে না? এটা কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমি আয়ত্তক্ষণ করিনি তো, উনি কথাটা কি বললেন বলতো, আমার লাইভ থাকবে না বললে তো। PLLRO অফিসারকে হুমকি, ফোনে ভিডিও করে রাখছিলেন অফিসার। না, এর পরের অংশটা আর ভিডিও করা সম্ভব হয়নি, তবে বেআইনি কাজে বাধা দেওয়ার রেভিনিউটা হাতে নাতে পেয়েছেন রেভিনিউ অফিসার। আমার কাছে তারা এসে নানারকম বাজারে কথা বলতে শুরু করলো, নানারকম চেক করলো, তারপরে একজন এসে আমার গায়ে হাত দিল, চড় মারতে গেল, আমি একটু চেক করলাম, চেষ্টা করলাম। লোকাল বাড়িও রাজু পোশাক না, ইন্ডিয়াতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে, যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। আমি জানি না ওর মানে ও এত পাওয়ারফুলি বা কেন। পুরি বিএলআর কিন্তু রয়্যালটি থাকলে অ্যালাউ করতেছে না, আর জিএসটি থাকলে পরে অ্যালাউ করতে, তাহলে আমরা কি অবৈধ লাইনে যাব? অবৈধ পথ, যে পথে অনায়াসে আইনের চোখে ধুলো দিয়ে দেদার বালি চুরি করা যায়, ডাম্পারে বোঝাই করে পাচার করা যায়, আর বাধা পেলেই দেদার মারধরও করা যায়, তা সে যতই হোক না সরকারি আধিকারিক। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পর এবার জলপাইগুড়ি। গত কয়েকদিন ধরে অবৈধ বালি পাথর পাচার রুখতে গিয়ে হামলার মুখে পড়ছেন একের পর এক PLLRO থেকে রেভিনিউ অফিসাররা। বেপরোয়া বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্য থামবে কবে? সরাসরি তৃণমূল নেতাদের মদতে এই খননগুলো করা হচ্ছে, যার জন্য কিন্তু বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে। বিজেপি দলের একটা প্রচার, তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে কখনো প্রশ্রয় বা দেয় না। প্রশ্রয়টা তাহলে দেয় কে? বিনা প্রশ্রয় বিনা মদতে আইন শৃঙ্খলার 12টা বাজাচ্ছে কারা? পরের পর ঘটনায় আক্রান্ত সরকারি অফিসাররা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন, PLLROরা প্রতিবাদে সামিল। ভাবুন, যারা আইনের রক্ষাকারী, যারা আইন ভঙ্গকারীদের রুখবেন, তারাই নিরাপত্তার দাবিতে সরব। দায়িত্ব পালন করি আমরা, নিয়মিত আমাদের দায়িত্ব পালন করে যাব, কিন্তু এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে রাখতে হয়। আমরা সেই বিষয়টা আমরা জানিয়েছি না, সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে।